আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাস্টেন আয়োজিত ব্যবস্থাপনা প্রথম পত্রের লেকচার 11-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে, আর আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব 11 নং অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই জেনে নিব যে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ধারণাটা সেটা সম্পর্কে জানবো। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহারটা সেটা হচ্ছে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো চলো দেখি কি লেখা আছে। বর্তমানে আইসিটি বা তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমাদের কাছে খুবই একটা পরিচিত একটা ওয়ার্ড। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবস্থার একটা সম্প্রসারিত রূপ। এই সম্প্রসারিত রূপে কি কি করা হয় চলো দেখে নিই। সেটা প্রথমে হচ্ছে উপাত্ত সংগ্রহ করা হয়, সেই উপাত্তটা প্রসেস করা হয় অর্থাৎ প্রক্রিয়াকরণ করা হয়, তারপরে সেটা সংরক্ষণ করা হয় এবং পরিবর্তন ইত্যাদির মাধ্যমে যে কোনো প্রান্তের মানুষ যেন সুন্দর মতো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সুবিধা অর্জন করতে পারে। এটা হচ্ছে ব্যবসার তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অ্যাপ্লাইটা সেটা হচ্ছে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওকে, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে কী কী সংশ্লিষ্ট দেখো, কম্পিউটার, সফটওয়্যার এবং বিভিন্ন যন্ত্রপাতি, টেলিফোন, সেলুলার ফোন, এগুলো হচ্ছে কি ব্যবসার তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কিত। এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এটাতে আলাদাভাবে বোঝার কিছু নেই। তোমরা এই পর্যন্ত অবশ্যই পড়ে এসেছো, তথ্য যোগাযোগ প্রযুক্তি বইও তোমরা পড়ে এসেছো, তাই এটা সম্পর্কে আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই। তাহলে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে কোন কোন কাজগুলো রয়েছে? উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন এবং পরিবর্ধন। ওকে, তাহলে আমরা জানলাম যে ব্যবসা তথ্য প্রযুক্তির ধারণাটা শিখলাম। এখন আমরা আসি যে ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কেন প্রয়োজন। তো বর্তমান যুগ কিন্তু তোমার তথ্য প্রযুক্তি যুগ। ইভেন এখন গ্রাম অঞ্চলেও প্রত্যেকের হাতে এক একটা করে কিন্তু স্মার্টফোন থাকে। এখন কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনটা কিন্তু কল্পনাও করতে পারি না। তো চলো দেখে আসি কী কী কারণে ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন। প্রথমত, আমরা দ্রুত তথ্য প্রেরণ করতে পারবো। আর আদিম যুগে কিন্তু তোমার কবুতরের মাধ্যমে হচ্ছে তথ্য প্রেরণ করা হতো, তারপর হচ্ছে চিঠি লিখে প্রেরণ করা হতো। তো দেখা যেত যে তথ্য প্রেরণ করতে করতে অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছে। তো এইটার জন্য হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আমাদের জন্য অনেক সুবিধাজনক অবস্থায় নিয়ে গিয়েছে। তারপরে বাজার গবেষণা, এখন বাজার গবেষণায় বিভিন্ন রকমের কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বা বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেটা আগে করা পসিবল ছিল না। তারপরে জটিল হিসাব সম্পাদনের ক্ষেত্রে বর্তমানে কোম্পানিগুলোতে যেসব জটিল হিসাব থাকে বা বিভিন্ন ম্যাথমেটিক্সের যেসব জটিল টার্ম থাকে, এই জটিল হিসাব সম্পাদনের ক্ষেত্রে কিন্তু তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ইজিলি ব্যবহার করা যাচ্ছে। মানুষের একটা হিসাব সলভ করতে যতটা না টাইম লাগতেছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তার থেকে কম সময়ে আমরা কিন্তু হিসাব নিকাশ করতে পারি। তারপর নতুন পণ্য প্রবর্তনেও তথ্য প্রযুক্তি অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। আমরা যখন নতুন কোনো পণ্যের ডিজাইন করি কম্পিউটারের মাধ্যমে, তখন কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করি। তারপরে অনলাইন বিজনেসে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ব্যাপক ব্যবহার বর্তমানে দেখা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখে আসি ব্যবসার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কোন কোন ক্ষেত্রে হচ্ছে, চলো দেখে আসি। এগুলো হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমরা সিকিউর জন্য এই টপিকগুলো জাস্ট দেখে যাবা, কারণ এগুলা তুমি এমনিই বানায় লিখতে পারবা। ওকে, তো ফার্স্ট টপিকটা হচ্ছে সামাজিক সম্পর্কের উন্নয়নে। তো বর্তমানে তোমরা বহুল ব্যবহৃত একটা অ্যাপ হচ্ছে ফেসবুক, যেটা হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন কিন্তু আমরা ফেসবুক ছাড়া একটা দিনও কল্পনাও করতে পারি না। এখন ফেসবুকটা এত জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের, বিশেষ করে সাবকন্টিনেন্টে। তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এখন কিন্তু আমরা ফেসবুকে ভিডিও কলের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি। তো সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ব্যবসা তথ্য প্রযুক্তি ভূমিকা রাখছে, ব্যবসায় বাণিজ্যে ভূমিকা রাখছে। এখন কিন্তু তোমরা ইন্টারনেট ইউজ করে বিভিন্ন কেনাকাটা ঘরে বসে করতে পারছো। তারপরে তথ্য আদান প্রদানে, অর্থাৎ তুমি তোমার ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে বা তুমি ফেসবুক ইউজ করে বা মেসেজের মাধ্যমে কিন্তু তুমি তথ্য আদান প্রদান করতে পারছো তথ্য প্রযুক্তি ব্যবহার করে। তারপর তথ্য আহরণে, তোমাদের যখন কোনো তথ্য জানার প্রয়োজন হচ্ছে তখন কিন্তু তোমরা গুগল করলে সে তথ্যটা পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে ব্যবসা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, 4টা টার্মস। তারপরে আরও কিছু টার্মস আছে। এটা হচ্ছে প্রচারণায়। এখন হচ্ছে বিজ্ঞাপন কোথায় হয়? ম্যাক্সিমাম বিজ্ঞাপনে কিন্তু তোমার টেলিভিশনে হয়। আর এখন বিজ্ঞাপনে একটা নতুন মাধ্যম দেখা দিয়েছে, সেটা হচ্ছে ফেসবুক আর ইউটিউবে
দেখবা কোনো একটা ভিডিও দেখতে গেলে ওই ভিডিওর মাঝখানে একটা অ্যাড দিয়ে দেয়। সো এটাও কিন্তু এক ধরনের প্রচারণার মাধ্যম। ওকে, তারপর বিনোদনের ক্ষেত্রেও তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। যেমন হচ্ছে তোমার বিভিন্ন যে গেমস খেলো, এই গেমস কিন্তু তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমরা খেলতেছো। তারপর তোমরা যদি বসুন্ধরায় যাও, টগি ফান ওয়ার্ল্ডে যাও, তো ওইখানে যে বিভিন্ন ধরনের গেমস আছে ওইটাও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণেই তোমরা কি খেলতে পারছো। তারপর তোমাদের মতামতটা দিতে পারতেছো ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি তোমাদের মতামতটা কি তোমরা প্রদান করতে পারছো। তারপরে হচ্ছে তথ্য ভান্ডার সংরক্ষণে, অর্থাৎ তোমার যেসব তথ্য আছে সেই তথ্যের ভান্ডারটা তোমরা চাইলে ডেটাবেস ক্রিয়েট করে ওটার মাঝে স্টোর করতে পারো। তাহলে এই তথ্য সংরক্ষণে তোমরা কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তারপর চিকিৎসা ক্ষেত্রে, আধুনিক চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য তোমরা বিভিন্ন যে রোগ নির্ণয়ের এক্সামিনেশন শুনেছো, যেমন হচ্ছে এমআরআই, তারপরে হচ্ছে তোমার রেডিওথেরাপি, এগুলো হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তারপর শিক্ষাক্ষেত্রে, এখন এই যে শিক্ষাক্ষেত্রে আধুনিকতার যে ছোঁয়া লেগেছে সেটা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি অনলাইনের মাধ্যমে, তোমরা এটা ইউটিউবে বসে দেখছো বা ফেসবুকে বসে দেখছো, তো এটা কিন্তু তথ্য প্রযুক্তির যে ব্যবহার করা হয়েছে বলেই এটা তোমরা সুবিধাটা ভোগ করতে পারছো। আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্ট একটা টার্মে আসবো, সেটা হচ্ছে ই বিজনেস। তোমরা খাতায় নোট করে নাও, ই বিজনেস আর ই কমার্স, এই দুইটা টার্ম এই চ্যাপ্টার 11-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে ই বিজনেস অ্যান্ড ই কমার্স। আচ্ছা, তো প্রথমে আসি ই বিজনেস বলতে আমরা কি বুঝি। ই বিজনেস হচ্ছে পণ্য উৎপাদন থেকে শুরু করে বন্টন পর্যন্ত যাবতীয় যত কার্যাবলী আছে সেটা যদি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করে থাকি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ই বিজনেস। আর ই কমার্সটা কি? ই কমার্স হচ্ছে ই বিজনেসেরই একটা পার্ট। এটা কিন্তু শুধু বন্টন রিলেটেড, অর্থাৎ বন্টন রিলেটেড কি পণ্য ক্রয় বিক্রয়, তারপরে পণ্য পৌঁছে দেওয়া, এই রিলেটেড যে সেক্টরগুলো আছে এটা কিন্তু ই কমার্স, অর্থাৎ এটা শুধু বাণিজ্য রিলেটেড হবে। আর ই বিজনেস হচ্ছে উৎপাদন এবং বন্টন রিলেটেড। আশা করি তোমরা যে এই ডিফারেন্সিয়েশনটা, এই ডিফারেন্সটা তোমরা ধরতে পেরেছো। ওকে, তাহলে ইন শর্ট আমি যদি বলি, ই বিজনেস হচ্ছে একটা লার্জার প্ল্যাটফর্ম অ্যান্ড ই কমার্স হচ্ছে ই বিজনেসের একটা সাব প্ল্যাটফর্ম। ওকে, তো চলো আমরা টেক্সট বুকের ভাষায় কী লেখা আছে দেখে নিই। যে ইন্টারনেট ব্যবহার করে যে বিজনেসটা পরিচালিত হয় উৎপাদন ও মুনাফা বৃদ্ধিতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যে বিজনেসটা করা হয় সেটা হচ্ছে কি তোমার ই বিজনেস। ই বিজনেসের এলাবোরেট ফর্ম হচ্ছে ইলেকট্রনিক বিজনেস। এবং সাধারণভাবে যদি আমরা বলি ই বিজনেস বলতে আমরা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে যদি আমরা ব্যবসা কার্যক্রম পরিচালনা করি তাহলে সেটাকে আমরা কি বলবো? ই বিজনেস বলবো। Amazon.com এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে তোমরা নোট করে নাও যে Amazon.com হচ্ছে সর্বপ্রথম একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা সম্পূর্ণভাবে ই বিজনেস পদ্ধতির প্রথম প্রয়োগ করে। অর্থাৎ Amazon.com ই বিজনেস পদ্ধতির কি প্রথম সফলভাবে প্রয়োগ করে। আচ্ছা, এখন দেখো ই বিজনেস কত ধরনের হতে পারে। তো এই ধরনের ই বিজনেসগুলো হতে পারে অর্থাৎ ব্যবসা থেকে ব্যবসায়, অর্থাৎ একটা ব্যবসায়ী থেকে আর একটা ব্যবসায়ী যখন বিজনেস করবে তখন সেটাকে বলে B2B বিজনেস। কি বলে ওটাকে? B2B বিজনেস। অর্থাৎ ধরো পাইকারি থেকে খুচরা বিক্রেতার যে কেনা বেচা হয় সেটাকে আমরা কি বলবো? B2B বিজনেস। অর্থাৎ কারওয়ান বাজারে যে পাইকারি বিক্রেতা আছে তাদের থেকে যখন খুচরা বিক্রেতারা মালামাল কিনে নিয়ে যায় তখন সেই বিজনেসটার নাম কি হবে? B2B বিজনেস, অর্থাৎ বিজনেস থেকে বিজনেস। এখন আমরা দেখব B2C বিজনেস। B2C বিজনেস মূলত বিজনেস টু কনজিউমার্স, অর্থাৎ নর্মালি বাংলাদেশে যেই বিজনেসটা বহুল প্রচলিত সেটা হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কনজিউমার্স। অর্থাৎ খুচরা বিক্রেতা থেকে যে আমরা যখন পণ্যটা ক্রয় করি তখন সেটাকে একটা B2C বিজনেসের অন্তর্ভুক্ত ধরে নিতে পারবো আমরা। আর ই রিটেইলিংয়ে সাধারণত B2C বিজনেসটাই মূলত প্রয়োগ করা হয়। ই রিটেইলিং এবং Amazon.com এই ই রিটেইলিং এর মাধ্যমে তোমার ব্যবসা পরিচালনা করে। ওকে, তাহলে Amazon.com মূলত এই B2C বিজনেসটা
তারা এই রুলসটা ফলো করে, অর্থাৎ বিজনেস টু কনজিউমার ডিরেক্ট যে বিজনেসটা করা হয় সেটাকে বলা হয় B2C বিজনেস। আচ্ছা, এখন আসি ব্যবসা থেকে কর্মী, অর্থাৎ বিজনেস টু এমপ্লয়িজ। অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলাম, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আমারই যদি কর্মীর সাথে আমি কোনো লেনদেন করে থাকি অর্থাৎ বিজনেস করে থাকি, তাহলে যে বিজনেসটার নাম হবে সেটা হচ্ছে B2E, অর্থাৎ বিজনেস টু এমপ্লয় বিজনেস। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চল আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখব B2C বিজনেস, B2B অর্থাৎ ই বিজনেসের আরও কিছু সেক্টর। একটা হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট, অর্থাৎ ব্যবসা থেকে সরকার যদি কোনো কিছু কিনে নেয়, ধরো আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার একটা লটের পণ্য কিনে নিল, তখন এটাকে আমরা কি বলবো? B2G, অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট। তারপরে যদি ভোক্তা থেকে ভোক্তারা যখন ব্যবসায়ীকে একটা পণ্য সেল করবে, তখন সেটাকে বলে C2B বিজনেস, অর্থাৎ একজন কনজিউমার সে যখন ব্যবসায়ীর সাথে একটা লেনদেন করবে তখন সেটাকে কি বলা হয়? C2B। তারপর হচ্ছে কর্মী থেকে ব্যবসায়, অর্থাৎ কর্মী যদি ব্যবসায়ের কাছে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সেল করে বা লেনদেন করে, তখন তাকে বলা হয় এমপ্লয় টু বিজনেস, অর্থাৎ E2B। তারপর সরকার থেকে ব্যবসা হতে পারে, অর্থাৎ সরকার যে কোনো একটা ব্যবসার সাথে যদি লেনদেন করে তখন সেটাকে বলা হয় কি? গভর্নমেন্ট টু বিজনেস, অর্থাৎ G2B। অ্যান্ড ব্যবসা অংশীদার থেকে ব্যবসা অংশীদার, অর্থাৎ বিজনেস পার্টনার, একটা বিজনেস পার্টনার যদি আর একটা বিজনেস পার্টনারের সাথে ব্যবসা সম্পন্ন করে তখন তাকে বলা হয় কি? BP টু BP, অর্থাৎ বিজনেস পার্টনার টু বিজনেস পার্টনার, অর্থাৎ P2P, পার্টনার টু পার্টনার ইন শর্ট যদি আমরা বলি। আর একটা হচ্ছে ভোক্তা থেকে ভোক্তা, একজন ভোক্তা যদি আরেকজন ভোক্তার সাথে ব্যবসায়িক লেনদেন করে তখন সেটাকে বলা হয় কি? C2C। বাংলাদেশে C2C বিজনেসের একটা বড় উদাহরণ হচ্ছে বিক্রয়.com। বিক্রয়.com-এ তুমি কি করছো? তোমার যে পণ্যটা আছে যেটা তোমার আর লাগে না, তুমি সেটা আরেকজন কাস্টমারকে কি করতেছো? সেল করে দিচ্ছ। অর্থাৎ এখানে তুমিও একজন ভোক্তা, সেও একজন ভোক্তা, কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে ব্যবসায়িক কার্যক্রমটা হচ্ছে সেটা কি? তোমার C2C, অর্থাৎ কনজিউমার টু কনজিউমার। এই বিজনেসটাকে বলা হয় ভোক্তা থেকে ভোক্তা। তারপরে দেখো ই রিটেলিং বলতে আমরা কি বুঝি? যে ই রিটেলিংয়ে সাধারণত তোমার সরাসরি ভোক্তাদের নিকট পণ্যটা বিক্রয় করা হয়ে থাকে। এটা কীভাবে বিক্রয় করা হয়ে থাকে? অনলাইনের মাধ্যমে। যখন আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি এই বিজনেস থেকে যখন ডিরেক্ট আমরা ভোক্তাদের কাছে পণ্যটা পৌঁছায় দিব উইদাউট এনি মিডিয়াম, অর্থাৎ পাইকারি বিক্রেতা থাকবে না বা মাঝখানে কোনো সাপ্লায়ার্স থাকবে না, যখন ডিরেক্ট আমরা পণ্যটা সেল করব তখন সেটাকে কি বলা হয়? ই রিটেলিং বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখবো আমরা ই কমার্স কাকে বলে। ই কমার্স আমি ফার্স্টে বলে নিয়েছি যে ই কমার্স হচ্ছে ই বিজনেসের জাস্ট একটা পার্ট, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? তোমার ই কমার্স। এই যে ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করে বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রমকে বলা হয় ই কমার্স। ওকে, তো ই কমার্সে মূলত কি করা হয়? ই কমার্সে হচ্ছে ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে ক্রয় বিক্রয় কার্য সম্পন্ন করা হয়। তো ই কমার্সের মধ্যে পড়ে B2B, B2C, P2P, C2C, এসব হচ্ছে ই কমার্সের মধ্যে পড়ে। ওকে, তো এখানে মূলত ক্রয় বিক্রয় কার্যটা তোমার ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করে সম্পন্ন করা হয়। ই কমার্সের মধ্যে পড়তেছে ই মার্কেটিং, মোবাইল বাণিজ্য, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFT। ওকে, এই তিনটা হচ্ছে ই কমার্সের মধ্যে পড়তেছে। তারপরে চলো দেখে আসি কী লেখা আছে। তারপরে ই কমার্সের মধ্যে আরও পড়ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে কী বুঝি এটা সম্পর্কে তোমরা হয়তো বা শুনেছো, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা হচ্ছে আমার একটা পণ্য উৎপাদক থেকে যখন ভোক্তা পর্যন্ত পৌঁছায় তখন অনেকগুলো মিডিয়াম হয়ে পৌঁছায়, অর্থাৎ মাঝখানে সাপ্লায়ার্স থাকে, সরবরাহকারী থাকে, তারপরে হচ্ছে তোমার পাইকারি বিক্রেতা থাকে, খুচরা বিক্রেতা থাকে। এই যে একটা চেইন মেনটেন করা হয় এটাই কিন্তু তোমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা সহজ সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা দেখব যে আর কি কি আছে। অনলাইন লেনদেন প্রক্রিয়াকরণ, অর্থাৎ অনলাইনে বিভিন্ন ট্রানজাকশন যখন আমরা করি তখনও কি সেটা ই কমার্সের আওতায় পড়ে। তারপরে ইলেকট্রনিক তথ্য আমরা বিনিময় করি, অর্থাৎ ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, অর্থাৎ বিজনেস সম্পর্কিত যেসব তথ্যাবলী যখন আমরা ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করে এক্সচেঞ্জ করি, অর্থাৎ ইন্টারচেঞ্জ করি, একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাই, তখন সেটাকে বলা হয়
ইলেকট্রনিক তথ্য বিনিময় বা ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। তারপর ই কমার্স হচ্ছে একটা নতুন ব্যবস্থাপনা পদ্ধতি বলা যায় বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বলা যায়, যেখানে হচ্ছে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করা হয়, যার মাধ্যমে ক্রেতাগণ সহজেই তার পণ্য কিনতে পারে। তোমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করো তখন দেখবা সুন্দরভাবে পণ্যের যে তালিকাটা এবং প্রাইসটা সেটা কিন্তু সাজানো আছে। তো এইটাই অ্যাকচুয়ালি তোমার নতুন ব্যবস্থাপনা পদ্ধতি। ওকে, তারপরে অটোমেটিক তথ্য তোমার প্রসেস করবে এবং সংগ্রহ করবে এবং মূল্য পরিশোধে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার হবে। যেমন এখন তোমরা ডিরেক্ট যখন অনলাইনে কেনাকাটা করো তখন কিন্তু তোমার যখন পেমেন্টে ক্লিক করো তখন হয় তোমার ডেবিট কার্ড ইনক্লুড হয়ে যাচ্ছে, বা হয় তুমি বিকাশে দিচ্ছ বা রকেটে দিচ্ছ বা নগদে দিচ্ছ। এই যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটা তোমার ইনক্লুড করে দিছে, ঠিক আছে? তো এটাকেই বলা হয় মূল্য পরিশোধে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। ওকে, এখন আমরা দেখব ই মার্কেটিং কি। ই মার্কেটিং হচ্ছে সেম সব কিছুতেই ই কথাটা লাগলে বুঝবা যে ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করা হবে। যখন বাজারজাতকরণের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক মিডিয়াম বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব, তখন সেটাকে আমরা বলবো ই মার্কেটিং। এখন ই মার্কেটিংয়ের দু একটা উদাহরণ দিই। ই মার্কেটিং হচ্ছে বর্তমানে ই মার্কেটিংয়ের ধারণাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ই মার্কেটিংয়ে কিন্তু ম্যাক্সিমাম তোমার ফেসবুক, টুইটার বা ইউটিউব ম্যাক্সিমাম ইউজ হচ্ছে। তো কিভাবে ইউজ হচ্ছে, ধরো তুমি একটা ভিডিও দেখছো, ওই ভিডিওর মাঝখানে যখন তুমি একটা অ্যাড দেখতে পাবা তখন সেটা বুঝবা এটা এক ধরনের ই মার্কেটিং। ওকে, আর চলো টেক্সটবুকের ভাষায় কী লেখা আছে। যখন বাজারজাতকরণের মৌলিক কাজগুলো কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে করা হয় তখন সেটাকে কি বলা হয়? ই মার্কেটিং বলে। এটাগুলো খুবই ইজি, মনে রাখার কিছু নাই বা ব্রেনে প্রেশার দেওয়ার মতো কিছু নেই। এখন দেখবো ই মার্কেটিং পদ্ধতিটা কি, অর্থাৎ কী কী পদ্ধতি ব্যবহার করে ই মার্কেটিং করা হয়। প্রথমে হচ্ছে বিভিন্ন ওয়েব অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস। বিভিন্ন কোম্পানি যখন থাকে, কোম্পানি কিন্তু আলাদা একটা ওয়েব অ্যাড্রেস থাকে বা ইমেল অ্যাড্রেস থাকে। তো ইমেল অ্যাড্রেস ব্যবহার করে কি তারা মার্কেটিং করে বা তাদের পণ্য সম্পর্কে জানান দেয়। তাহলে দেখো কোন কোন সাইটে গেলে আমরা পাবো, বিভিন্ন yahoo.com বা gmail.com ইত্যাদি দুইটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে ই মার্কেটিংয়ের সুবিধা দেয়। অর্থাৎ এই ওয়েব অ্যাড্রেসে গেলে আমরা বিভিন্ন পণ্য সম্পর্কে জানতে পারবো তাদের। আচ্ছা, সেমভাবে ওয়েবসাইট, ওয়েব পেজ, বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে তাদের আলাদা ওয়েবসাইট থাকে এবং ওয়েব পেজ থাকে, যেখানে গেলে তোমরা যেখানে ক্লিক করলে তোমরা তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত যেই ডিটেলসটা সেটা তোমরা পেয়ে যাবে। তারপর আসি পণ্য বা সেবার পরিচয়াদি, অর্থাৎ ওয়েব ডিজাইনে পরে সেখানে পণ্যের ব্র্যান্ড, লেভেল, প্রাইস, মান প্রভৃতি সংযুক্ত করতে হয়। এতে পণ্য বা সেবার পরিচিতি বাড়ে। অর্থাৎ আমি প্রথমে ওয়েব পেজ সেট করলাম, তারপরে সেই ওয়েব পেজে আমি আমার যে পণ্যটা আছে ওই পণ্যের নাম কি, ওই পণ্য কোথা থেকে আসছে, এটা লেবেল কোত্থেকে আসছে, বা এটার ব্র্যান্ডিং কি, কোন ব্র্যান্ডের এই পণ্যটা, এই সম্পর্কে যে ডিটেলসটা লেখা থাকবে এটা ই মার্কেটিংয়ের মধ্যে পড়ে। ওকে, তাহলে ই মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কি করতেছি? পণ্য বা সেবার পরিচয় দিচ্ছি। তারপরে অন্যান্য ব্যবসায়ী, ক্রেতা বা প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস ব্যবহার করেও কি আমরা ই মার্কেটিং করতে পারি। যেমন ই মার্কেটিংয়ের জন্য সম্ভাব্য ব্যবসায়ী, ক্রেতা বা ব্যবহারকারীদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করতে হয়। এই সকল অ্যাড্রেস ইন্টারনেট থেকে সংগ্রহ করা যেতে পারে। অর্থাৎ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, অন্যান্য ব্যবসায়ী, ক্রেতা বা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকে, ওই ইমেল অ্যাড্রেস প্রথমে সংগ্রহ করতে হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা ই মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারি। তারপর হচ্ছে ইমেল প্রেরণ। তুমি ধরো কোনো কোম্পানিকে ইমেল দিয়ে রাখলা যে আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ইউর প্রোডাক্টস, তখন এই ইমেল দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তাদের এইচআর টিমের সাথে যোগাযোগ করতেছো। তো তাদের এইচআর টিম কী করবে? তোমাকে পণ্য সম্পর্কে একটা ডিটেলস আলোচনা দিয়ে দিবে। ওকে, তারপরে খোলা বিজ্ঞাপন, অর্থাৎ প্রতিষ্ঠান তার ওয়েবসাইটে সরাসরি উন্মুক্ত বিজ্ঞাপন প্রচার করতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে নিজস্ব ওয়েবসাইটটা আছে, তোমরা দেখবা বাংলা লিঙ্কের ওয়েবসাইটে যদি দেখো ওইখানে কিন্তু মানে বিজ্ঞাপনগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়, তাই না? তো ওইটাকেই বলা হয় যে খোলা বিজ্ঞাপন। ওয়েবসাইটগুলো বা বিভিন্ন কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে যে বিজ্ঞাপনটা দিয়ে থাকে ওটাকে বলা হয় খোলা বিজ্ঞাপন। তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা মনিটরিং করতে পারবো এবং বিভিন্ন আপডেট করতে পারবো। ওকে, তো আমরা মূলত মনিটরিং করতে ইনফরমেশন সিস্টেম ব্যবহার করতে পারি বা ডেটা রাখতে পারি।
যা পরবর্তীতে আপডেটেড রাখতে সাহায্য করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী স্লাইডে মুভ অন করি। আচ্ছা, তখন আমরা দেখব ই রিটেইলিং। আচ্ছা, ই রিটেইলিং এর মেইন কনসেপ্টটাই তোমাদের আমি একটু আগেও বলেছিলাম যে ই রিটেইলিং এর মেইন কনসেপ্টটা হচ্ছে মাঝখানে কোনো পার্টি থাকবে না বা মাঝখানে কোনো পক্ষ থাকবে না, উৎপাদক ডিরেক্ট ভোক্তার কাছে কি করতে পারবে, সেল করতে পারবে। তো এটাই হচ্ছে ই রিটেইলিং। তো ই রিটেইলিং এর ধারণাটা কি, চলো টেক্সটবুকের ভাষা দেখে আসি। এই যে সকল ই কমার্স কার্যক্রম ভোক্তাকে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি পণ্যটা বা সেবা ক্রয় সুযোগ দেয় তাকে ই রিটেইলিং বলে। এখানে একটা পয়েন্ট মনে রাখলেই হবে যে সরাসরি পণ্যটা কার কাছে যাবে, ভোক্তার কাছে যাবে। ওকে, আচ্ছা, ই রিটেইলিং পদ্ধতি কিভাবে, অর্থাৎ ই রিটেইলিংটা কত ধরনের হয়ে থাকে, দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে ই রিটেইলিং হয়ে থাকে। ফার্স্টটা হচ্ছে ভার্চুয়াল ই রিটেইলিং, অর্থাৎ ভার্চুয়ালি তোমার যখন ভোক্তার সাথে তোমার ক্রয় বিক্রয় কার্যক্রমটা পরিচালনা হবে তখন সেটাকে বলে ভার্চুয়াল ই রিটেইলিং। অ্যান্ড ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং, অর্থাৎ ক্লিক অ্যান্ড মর্টার হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটার মাধ্যমে তুমি ডিরেক্ট তোমার ভোক্তার কাছে তোমার পণ্যটা কি করতে পারবা, সেল করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো একটু আগে যে দুইটা পদ্ধতি বললাম ওটার ডিটেলস এখানে দেওয়া আছে। যে ভার্চুয়াল ই রিটেইলিংটা কি, অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যেই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয় তাকে ভার্চুয়াল ই রিটেইলিং বলে। অর্থাৎ ভার্চুয়াল ই রিটেইলিং কাকে বলে, যে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যে বিক্রয় কার্যক্রমটা আমরা পরিচালনা করব সেটাকে বলে ভার্চুয়াল ই রিটেইলিং। এই ভার্চুয়াল ই রিটেইলিংয়ের উদাহরণ কোনটা, ফ্লিপকার্ট, ইবে, অ্যামাজন, এগুলাই কি তোমার ভার্চুয়াল ই রিটেইলিংয়ের উদাহরণ। এই কোম্পানিগুলা তোমার ডিরেক্ট ভোক্তার কাছে কি করে, পণ্য সেল করে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং। তো এটা ইম্পর্টেন্ট, এটা হয়তো বা তোমরা শুনোনি এর আগে। আচ্ছা, ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং কোনটা, যখন কোনো কোম্পানি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে তখন তাকে ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যদি অনলাইনে তার কার্যক্রমটা পরিচালনা করে, অর্থাৎ তার পণ্যটা যদি শুধুমাত্র অনলাইনে সেল করে, তাহলে কিন্তু আমরা ক্লিক অ্যান্ড মর্টার পদ্ধতি বলতে পারবো না। অর্থাৎ ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং হতে হলে অনলাইনেও সেল করতে হবে অ্যান্ড অফলাইনেও সেল করতে হবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন ই ব্যাংকিং কি, সেম সব কথা। ই মানে ইলেকট্রনিক ব্যাংকিং, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেমটা পরিচালনা করা হয় সেটাই কি তোমার ই ব্যাংকিং। তাহলে ই ব্যাংকিংয়ে কি হচ্ছে, তোমার ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকরা কি করতেছে, ঘরে বসে ব্যাংকিং সুবিধা বা ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করার সুযোগ পাচ্ছে। ওকে, এখন আমরা দেখব ই ব্যাংকিংয়ের পদ্ধতি, কি কি পদ্ধতি ব্যবহার করে ই ব্যাংকিং করা যেতে পারে। ফার্স্ট হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ইউজ করে, অর্থাৎ ইন্টারনেটে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করে আমার ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওইখানে আমরা যে ব্যাংকিং কার্যক্রম ওটা পরিচালনা করতে পারবো। এটাই হচ্ছে তোমার ইন্টারনেট ব্যাংকিং। এখানে দেখো এটাই বলা আছে যে নিরাপদ ওয়েবসাইটে নাম এবং পাসওয়ার্ড ইউজ করে নিবন্ধন করা হয়ে থাকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোমরা এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদের ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করতে পারবে। ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড, এটা বর্তমানে বহুল ব্যবহৃত একটি কার্ড। ডেবিট কার্ড হচ্ছে যেই কার্ডটা তোমার যে কয় টাকা জমা আছে ওই কয় টাকার অতিরিক্ত তুমি উত্তোলন করতে পারবে না, ওইটা হচ্ছে ডেবিট কার্ড। এবং ডেবিট কার্ডে একটা পার্সেন্টেজ তোমার হচ্ছে কেটে নেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্ডের চার্জ হিসেবে। তো এটা হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড হচ্ছে যেই কার্ডে তোমার ধরো টাকা আছে 50,000 কিন্তু 50,000-এর অধিক তুমি নিতে পারবে। এটা কি হিসেবে নিবা, তুমি ঋণ হিসেবে নিবা। যেহেতু তুমি ঋণ হিসেবে নিচ্ছ এই জন্য এটার নাম ক্রেডিট কার্ড। ওকে, ক্রেডিট মানে কি তোমার দায়। আচ্ছা, তাহলে এখানে দেখি বুকিশ ভাষায় কি লেখা আছে। ইলেকট্রনিক, এটা একটা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড কি, একটা হচ্ছে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যে কার্ডের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দিয়ে কী কী করতে পারবো, আমরা নগদ টাকা তুলতে পারবো বা ডিরেক্ট কেনাকাটা করতে পারবো ওই কার্ড ইউজ করে, বা এটিএম মেশিন থেকে যে কোনো টাইমে টাকা উত্তোলন করতে পারবো। ওকে, তো এই সুবিধাগুলো ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডে আমরা পাবো।
এখন ই ব্যাংকিংয়ের আরও দুইটা পদ্ধতি হচ্ছে SMS ব্যাংকিং, অর্থাৎ SMS এর মাধ্যমে যদি আমরা ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করি তখন তাকে বলা হয় SMS ব্যাংকিং। তারপর হচ্ছে ATM। ATM এর ফুল মিনিং কি? অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ এই ATM হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে তোমার 24/7 অর্থাৎ দুঃখিত, যার মাধ্যমে তোমার 24/7 তুমি লেনদেন করতে পারবে, অর্থাৎ টাকা উঠাতে পারবে। ওকে, এটা হচ্ছে তোমার ATM। তোমরা হয়তোবা জানো এই সম্পর্কে। ATM এ তোমরা টাকা উত্তোলনের পাশাপাশি হিসাবের বিবরণী গ্রহণ করতে পারবা এবং টাকা জমাও দিতে পারবা মাঝে মধ্যে। আচ্ছা, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এনি ব্রাঞ্চ ব্যাংকিংটা কি? অর্থাৎ তুমি একটা ব্যাংকে, ধরো ফর সাপোজ তুমি ডাচ বাংলা ব্যাংকে একটা হিসাব খুলেছো, তুমি ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা থেকে তুমি কিন্তু লেনদেনটা করতে পারবা। অর্থাৎ তুমি দেশের যে প্রান্তে থাকো না কেন, তুমি যে কোনো একটা শাখায় যাবা, ওখানে যে তোমার লেনদেন কার্যক্রমটা পরিচালনা করতে পারবা। এই যে ফ্যাসিলিটিসটা, এটাকে বলা হয় এনি ব্রাঞ্চ ব্যাংকিং। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলা আছে যে এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় অথবা যে কোনো একটি শাখায় হিসাব খুলে দেশের যে কোনো শাখা থেকে লেনদেন করতে পারে। এটাই হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। আর ফোন ব্যাংকিং হচ্ছে টেলিফোন ব্যাংকিং, এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পন্ন করে থাকে। অর্থাৎ আমি ডিরেক্ট ফোন দিয়ে ব্যাংকের সাথে আমার লেনদেন কার্যক্রমটা কি করতে পারবো? সমাপ্ত করতে পারবো। এটা হচ্ছে কি তোমার টেলিফোন ব্যাংকিং বা ফোন ব্যাংকিং। আচ্ছা, এখন ডেবিট কার্ডের ডিটেলস দেওয়া আছে। ডেবিট কার্ডটা মূলত কি? ডেবিট কার্ড হচ্ছে এক ধরনের প্লাস্টিক কার্ড যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক গ্রাহককে ইস্যুকৃত এক ধরনের প্লাস্টিক চুম্বক ইলেকট্রনিক কার্ড যা নগদ অর্থ ও চেকের বিকল্প হিসেবে কাজ করে। তাহলে এখানে কয়েকটা কি ইনফরমেশন আমরা পাচ্ছি যে এটা কি এক ধরনের প্লাস্টিক চুম্বকীয় ইলেকট্রনিক কার্ড যেটা কি করে? নগদ অর্থ ও চেকের বিকল্প হিসেবে কাজ করে। কিসের বিকল্প হিসেবে কাজ করে? নগদ অর্থ চেকের বিকল্প হিসেবে কাজ করে। তো তোমাকে যখন ডেবিট কার্ডটা দিবে তখন তোমার জন্য একটা ইউনিক পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডটা ইউজ করে তোমরা কি যে কোনো ATM বুথ থেকে তুমি টাকাটা তুলতে পারবে। তো ডেবিট কার্ডের সুবিধা কী কী? তুমি জমাকৃত টাকা উত্তোলন করতে পারবা, স্থানান্তর করতে পারবা এবং নগদ লেনদেন করতে পারবা, এবং যে কোনো সুপার শপে যে তুমি তোমার কেনাকাটাটা চালাই নিতে পারবা। এটা হচ্ছে তোমার ডেবিট কার্ড, ডেবিট কার্ডের ব্যবহার। তারপরে ডেবিট কার্ড কেন প্রয়োজন এখন আমরা দেখি। ডেবিট কার্ডের প্রয়োজনীয়তা কী কী? যখন তোমরা সুপার শপে যাবা তখন মূল্য পরিশোধে তুমি ডিরেক্ট কার্ড ইউজ করতে পারবা, তোমার আর নগদ বহন করা লাগবে না বা ক্যাশ রাখা লাগবে না। তো এক্ষেত্রে তোমার চুরি হওয়ার ভয়ও থাকবে না এবং তুমি সিকিউরিটির সাথে তোমার লেনদেনটা সম্পন্ন করতে পারবে। তারপরে তুমি সহজে অর্থ উত্তোলন করতে পারবা, অর্থাৎ তোমার যে কোনো ATM বুথ থেকে তুমি ডেবিট কার্ড দিয়ে কিন্তু যে কোনো সময় তুমি টাকাটা উত্তোলন করতে পারবা। ব্যাংক কিন্তু একটা সময় বিকালের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু ATM বুথ কিন্তু তোমার 24 ঘন্টা খোলা থাকে। তো তুমি ডেবিট কার্ড যদি থাকে তোমার কাছে এবং তোমার আশেপাশে যদি ATM বুথ থাকে তাহলে তুমি 24 ঘন্টা তোমার টাকা উত্তোলনের সুযোগ থাকছে। তারপরে হচ্ছে তুমি সহজে অর্থ স্থানান্তর করতে পারবা ডেবিট কার্ড ইউজ করে। ঠিক আছে, কিভাবে অর্থ স্থানান্তর করতে পারবে? ব্যাংকিং অর্ডার, পে অর্ডার ইত্যাদির বিকল্প হিসেবে তুমি ডেবিট কার্ড ইউজ করে কম্পিউটার মেশিনের সাহায্যে তুমি এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারবা? অর্থটা স্থানান্তর করতে পারবা। ওকে, তারপর হচ্ছে নগদ অর্থ ব্যবহারের ঝুঁকি থেকে মুক্তি, অর্থাৎ তোমার সবসময় নগদ টাকা নিয়ে ঘোরা লাগতেছে না। যেহেতু তোমার নগদ টাকা নিয়ে ঘোরা লাগতেছে না, তাই তোমার চুরির সম্ভাবনাটাও কি কমে যাচ্ছে। তো এই যে কমে যাচ্ছে, এজন্য তোমার একটা সিকিউরিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এখানে সেটাই বলছে যে নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে মুক্তি পাচ্ছ তুমি। তারপরে সার্বক্ষণিক তোমার সেবা দিতে পারতেছে, 24 ঘন্টা তুমি দেশের যে কোনো স্থান থেকে তুমি সার্বক্ষণিক লেনদেনের যে সেবাটা সেটা তুমি পাচ্ছ ডেবিট কার্ডের মাধ্যমে। এখন আসি ক্রেডিট কার্ডের ধারণা কি। ক্রেডিট কার্ড তোমাকে বলেছি যে পণ্য সেবা যখন ক্রয় করবে তখন ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে ক্রয় করবে, অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করবে। কিন্তু ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের পার্থক্য হচ্ছে ক্রেডিট কার্ডে তোমার
অতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে যদি 50,000 টাকা থাকে তুমি আরও 30 বা 40,000 টাকা তুমি উত্তোলন করতে পারবা। তো এই যে একটা সুবিধা, একটা ঋণ সুবিধা তোমাকে দেয়, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। আর ক্রেডিট কার্ডে এক্সট্রা কিছু তোমার চার্জ আসে, এই যে তুমি টাকাটা বেশি উত্তোলন করলা এটার উপরে তোমার একটা নির্দিষ্ট চার্জ থাকবে। তো এটা হচ্ছে ক্রেডিট কার্ড। তাহলে দেখি চলো বইয়ের ভাষায় কি লেখা আছে, যে পণ্য সেবা ক্রয়ের ক্ষেত্রে এটা একটা বহুল ব্যবহৃত একটা ইলেকট্রনিক সেবা পদ্ধতি, যে কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়, তাই এটা ক্রেডিট কার্ড নামে বিবেচিত। এখানে কি করা হয়, ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। আচ্ছা, এখন আসি ক্রেডিট কার্ড কেন প্রয়োজন। প্রথমত হচ্ছে সরকারি আয় বৃদ্ধি করে। কীভাবে সরকারি আয় বৃদ্ধি করে, যখন হচ্ছে তোমার ক্রেডিট কার্ড তুমি ইউজ করতেছো তখন একটা নির্দিষ্ট পরিমাণের ট্যাক্স কিন্তু তোমার সরকারকে দিতে হচ্ছে। তো এর মাধ্যমে কি হচ্ছে, সরকারি কোষাগার বৃদ্ধি পাচ্ছে, তাই এটা সরকারি আয় বৃদ্ধি করে। তারপরে দেখো নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস, সেম ডেবিট কার্ডের মতো এখানেও এই ঝুঁকিটা কমায় দিছে। অর্থাৎ ক্রেডিট কার্ড যখন তুমি ইউজ করবা তখন তোমার সাথে ক্যাশ রাখার প্রয়োজন পড়তেছে না, তাই তোমার নগদ অর্থ বহনের যে ঝুঁকি, অর্থাৎ চুরি হয়ে যাওয়া বা ডাকাতি হয়ে যাওয়া বা ছিনতাই হয়ে যাওয়ার যে ভয়টা থাকে সেটা আর থাকতেছে না। তারপরে দেখো জামানতবিহীন ধার, অর্থাৎ তোমার কোনো জামানত রাখা লাগতেছে না, তুমি এই যে চাইলেই 30,000 টাকা এক্সট্রা উত্তোলন করে ফেলতে পারতেছো, এটার বিপরীতে তোমার কিন্তু কোনো জামানত লাগতেছে না। তাই এটা কিন্তু একটা ফ্যাসিলিটিস বা এটা একটা সুবিধা, এটা একটা জামানতবিহীন ধার পদ্ধতি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তারপর সহজ শর্ত, এই যে ক্রেডিট কার্ড ইউজ করা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে টাফ কোনো কমপ্লিকেটেড কোনো টার্ম ইউজ করা হয় না, অর্থাৎ তুমি চাইলে ইজিলি ক্রেডিট কার্ড তুমি নিতে পারো এবং এতে তোমার ব্যাংক হিসাব থাকারও কোনো দরকার নেই এবং সুদের হারটা কি হয়, খুবই অল্প হয়। তাই এই দিন দিন এই ক্রেডিট কার্ডের চাহিদাটা অনেক কি হচ্ছে, বেড়েই চলছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখবো মোবাইল ব্যাংকিং। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে, যেমন হচ্ছে তোমার ডাচ বাংলার রকেট, ওকে, তারপরে হচ্ছে তোমার বিকাশ, নগদ, এই মোবাইল ব্যাংকিংগুলো কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখি কি বলা আছে, যে মোবাইল ব্যবহার করে যখন তুমি টাকা জমা দিবা, উত্তোলন করবা, বিল পরিশোধ করবা, বেতন ভাতা দিবা, ওকে, তো এই জিনিসগুলো করাই হচ্ছে কি তোমার মোবাইল ব্যাংকিং। 1997 সালে বাংলাদেশে ফার্স্ট হচ্ছে মোবাইল ব্যাংকিং চালু করে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। তারপরে 2011 সালে বাংলাদেশের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান 2000 টাকা ডিপোজিট করার মাধ্যমে এই মোবাইল ব্যাংকিংটা উদ্বোধন করেন। ওকে, তারপরে বাংলাদেশের ফার্স্ট যে ব্যাংকটা মোবাইল ব্যাংকিং চালু করে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। বর্তমানে ব্র্যাক ব্যাংক এই বিকাশ পদ্ধতিতে অর্থনৈতিক লেনদেন মোবাইল ব্যাংকিংয়ের একটি উদাহরণ, অর্থাৎ বিকাশ যেটা দেখতেছো এটা কিন্তু ব্র্যাক ব্যাংক পরিচালনা করে। তাহলে বিকাশ কোন ব্যাংক পরিচালনা করে, ব্র্যাক ব্যাংক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তুমি দেখে নিতে পারো বা নোট করে নিতে পারো। তো এই গেল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের কন্টেন্টগুলো। তো আশা করি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি যথাসম্ভব তোমার কনফিউশনটা দূর করে দেওয়ার ট্রাই করব। ওকে, আর এই সৃজনশীলটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। বরাবরের মতোই আমি বলবো যে প্রত্যেকটা সৃজনশীলে তুমি টাইম মেনটেন করে তুমি পরীক্ষা দিবে এবং কয়ের জন্য 1টা পয়েন্ট, ক্ষয়ের জন্য 2টা পয়েন্ট করে, এভাবে প্রত্যেকটা সৃজনশীলে তোমার 4টা পয়েন্ট তুমি লিখবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।